নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউস। জন্মকুণ্ডলীর লগ্নকে বলা হয় প্রথম ঘর, প্রথম ভাব বা ফার্স্ট হাউস। এখন দেখব যে এই লগ্ন বা প্রথম ভাগের সিগনিফিক্যান্স কী, লগ্ন বা প্রথম ভাগ থেকে আমরা কি কি বিচার করতে পারি। প্রথম কথা হলো যে এই লগ্ন হচ্ছে ব্যক্তিত্বের প্রতীক, লগ্ন হচ্ছে ধৈর্য, লগ্ন হচ্ছে অস্থিরতা। এইসব জিনিসগুলো দেখতে হবে যে লগ্নের মাধ্যমে এগুলো কিন্তু হয়। যদি লগ্নপতি ভালো হয় বা লগ্নে কোনো যদি শুভ গ্রহ অবস্থান করে তাহলে সাধারণত তার ব্যক্তিত্ব বিশাল ভালো হয়, সে খুব ধৈর্য সহিষ্ণু হয়, তার যে আইডেন্টিটি সেটা ভীষণ মজবুত হয়। মানুষ তাকে এক কথায় যে জেনে যায় যে সেই যে বিচার সেটা কিন্তু লগ্নের যে অধিপতি এবং লগ্নে যে গ্রহ রয়েছে সেটা যদি ভীষণ মজবুত হয়, ভীষণ বলশালী হয়, শক্তিশালী হয়, তাহলে কিন্তু সেই জিনিসটা হয়। তো এই প্রথম ঘর হচ্ছে ধৈর্য এবং অস্থিরতার প্রতীক। তো যদি ভালো হয় তাহলে সে ধৈর্যশীল হয়। আর যদি প্রথম ঘরটা খারাপ হয় বলতে কোনো শত্রু গ্রহ দ্বারা যদি পীড়িত হয় বা সেই ঘরের উপরে যদি কোনো শত্রু গ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু অস্থিরতা আর দেখা যায়। কারণ আমরা জানি যে ধৈর্যশীল, যে নিয়মানুবর্তিতার মধ্যে চলে, সে কিন্তু ধীরে ধীরে জীবনে সব কিছু অর্জন করে নেয়। আর যে ধৈর্যহীন হয়, যে অধৈর্য, অস্থির, সে কিন্তু তার তার অস্থির মস্তিষ্কের জন্য সে তার বিচার বুদ্ধি এবং পরিকল্পনা ভুল করে, ফলে সে কোনোদিনই সফল হতে পারে না। ফার্স্ট হাউস সে যে রাশিরই হোক না কেন, যেখানেই হোক না কেন, ফার্স্ট হাউস মানে কিন্তু রবি আর মঙ্গলকে প্রথমেই ধরতে হবে। এবার রবি আমাদের কি কি দেয়? রবি দেহের সব কিছু, রক্ত, মাংস, শরীর, মজ্জা, মাংসপেশি বলুন, শরীরের ভিতরে যে সমস্ত রাসায়নিক আছে, যে সমস্ত মিনারেলস আছে, যা কিছু শরীরের সমস্ত কিছু কিন্তু রবির ওপরে নির্ভর করে। রবির কারক যেটা পঞ্চভূত বলি, ক্ষিতি অপ্তেজ বোম, যে পঞ্চ মহাভূত বলি, তা কিন্তু রবিরই কারক। এই যে পঞ্চ মহাভূত, এ হচ্ছে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। এই যে পাঁচটা গ্রহ, এরাই কিন্তু এদের নিয়ন্ত্রণ করে। কিন্তু এই সব কিছু মূল কিন্তু রবি। এমনকি চন্দ্র, সেও কিন্তু রবির অংশ, রবির ভেতরেই থাকে। তাই সাধারণত দেখা যায় যাদের রবি খারাপ তাদের চন্দ্র কিন্তু ভালো ফল দেয় না। রবির দৃষ্টি যদি চন্দ্রের ওপরে পড়ে তাহলে শুকনো কুয়ো জলে ভরে যাবে, যে নির্ধন সেও কিন্তু বিশাল ধনী হয়ে যাবে। আর যদি চন্দ্রের দৃষ্টি যদি রবির ওপরে পড়ে তাহলে কিন্তু বন্যা হয়ে যাবে, যা কিছু পাবে সব বয়ে চলে যাবে, নষ্ট হয়ে যাবে। ফার্স্ট হাউস আপনাকে কাজ করায়, সাহস, নিজের ওপরে যে ফুল কনফিডেন্স, সেটা কিন্তু এই ফার্স্ট হাউস বা লগ্ন ঘর বা প্রথম ঘর সেই কিন্তু দেয়। তাই রবি যদি মজবুত হয়, রবি যদি ভালো হয়, সেলফ কনফিডেন্স ভীষণ শক্তিশালী হয়, ভীষণ সে মজবুত হয় মনের দিক থেকে। আবার এই রবি যদি দুর্বল হয়, সব কিছুর মধ্যে সে একটু ইগো তৈরি হয় তার। তাই লগ্নের অধিপতি মঙ্গল, বৃহস্পতি, বুধ, শুক্র, যে গ্রহই হোক না কেন, লগ্নের যে অধিপতি বা লগ্নেশ, তার উপরে রবি এবং মঙ্গলের প্রভাব যথেষ্ট। রবি এবং মঙ্গলকে কিন্তু বিচার করতে হবে যদি আমি লগ্নপতি বা ফার্স্ট হাউসের বিচার আমি করতে যাই। সেক্ষেত্রে লগ্নপতি লগ্নেই বসুক বা অন্য কোনো ঘরেই বসুক না কেন, সে কিন্তু রবি এবং মঙ্গলের শক্তিকে নিয়েই কাজ করে। তাই লগ্নপতি যদি মজবুত হয়, লগ্নপতি যদি শক্তিশালী হয়, তাহলে সে ভালো কাজ করবে। আর লগ্নপতি যদি দুর্বল হয়, লগ্নপতি যদি পীড়িত হয়, তাহলে কিন্তু আমরা তার সুফল আমরা পাবো। কিন্তু যাই হোক না কেন, রবি এবং মঙ্গলের শক্তিকে নিয়েই কিন্তু সে কাজ করে। এই দুনিয়ায় যারা যা কিছুই করেছে,
নিজের হিম্মতের দ্বারা, নিজের বুদ্ধির দ্বারা, নিজের শক্তির দ্বারা বা লড়াই করে তাদের তীব্র বাসনার জন্য জীবনে বড় সফলতা লাভ করেছে। এটাই হচ্ছে লগ্নের শক্তি, লগ্নপতির শক্তি। এই যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ ব্যারিস্টার, কেউ জাজ, বা কেউ সেনাবাহিনীর বড় পদে, নৌবাহিনীর বড় পদে, বা কেউ বায়ুসেনার বড় পদে, বা কেউ সরকারি আধিকারিক, এই যে বিভিন্ন, বা কেউ বিরাট বড় ব্যবসাদার, এই যে পেশাগত জীবনে এক একজন যে এক এক জায়গায় পৌঁছে যায়, এমনকি রাজনেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এই সব কিছু হওয়ার যে শক্তি, তা কিন্তু লগ্ন থেকেই বিচার হয়। সেক্ষেত্রে লগ্নে কোনো গ্রহ থাকে বা লগ্নে কোনো গ্রহ না থাকে, তাহলেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে দেখা গেছে। এমন বহু মানুষ আছে যারা জীবনে বিরাট তরিক্কি করেছে, বিরাট সফলতা লাভ করেছে, দেখা গেছে তাদের লগ্নে কোনো গ্রহ নেই। যদি ধরে নেওয়া যায় কারো মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের অধিপতি মঙ্গল। মঙ্গল কোথায় পাওয়ারফুল? সবচেয়ে কোথায় বসলে মঙ্গল পাওয়ারফুল হয়? সব থেকে শান্ত ঘর, নিয়ম অনুবর্তিতার ঘর, ডিসিপ্লিনড যে গ্রহ, সেই ঘর। সেটা কোন ঘর? মকর। তাই মঙ্গল মকরে হচ্ছে উচ্চস্থ, সেখানে মঙ্গল হচ্ছে পূর্ণ বলশালী, সেখানে মঙ্গল হচ্ছে এক্সাল্টেড। প্রথমত মঙ্গল হচ্ছে একটা গরম গ্রহ, আর শনি হচ্ছে ঠান্ডা গ্রহ। তাই ঠান্ডার জায়গায় যখন গরম যায় তখন নিউট্রালাইজ হয়, মানে একটা ব্যালেন্স তৈরি হয়। তো এই মেষ যাদের লগ্ন, তাদের ক্ষেত্রে দেখা যায় এরা কখনো কোনো কাজের ক্ষেত্রে কিন্তু নিজেরা সামনে যাবে না, এরা কিন্তু লোককে দিয়ে কাজ করিয়ে দেবে। মানে নিজেদের কাজে এরা সফল হবেই, কিন্তু এরা নিজেরা সেই কাজের মধ্যে দূরে থাকবে, ইনভলভ, মানে ডাইরেক্ট ইনভলভ হবে না। তো এখন মেষ লগ্নের এই অধিপতি মঙ্গল যদি 10th হাউসে বা মকরে যদি থাকে, তো সেক্ষেত্রে মানে সকলের জন্যই কি ভালো রেজাল্ট হবে? সবারই কি মানে মানে বিরাট সফলতা দান করবে? যে ব্যক্তি প্রচুর পয়সার মালিক, বিশাল ধনী, সবসময় বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত থাকে, সবসময় সে ব্যস্ত থাকে, কিন্তু আবার এও দেখা যায় যে অনেকের মকরে মঙ্গল থাকা সত্ত্বেও তারা রাস্তায় ভিক্ষে করে যাচ্ছে, তারা কপর্দক্ষিণ হয়ে গেছে। তো এইগুলো কেন হয়? কারণ যদি দশম ঘরে মঙ্গল আর পঞ্চম ঘরে যদি কোনো গ্রহ থাকে, সে যে কোনো গ্রহই হোক না কেন, তাহলে কিন্তু সে ধনহীন হয়ে যাবে, নির্ধন হয়ে যাবে। পিতা, ভাই, বোন, আত্মীয় স্বজন, আশেপাশে যারা আছে, ঘরে সবসময় একটা বিবাদ, রোগ বালাই, এগুলো যেন লেগে থাকে। কেউ হয়তো কোনো রকমের চাকরি পায়, কেউ হয়তো তাকে কোনোভাবে চাকরিতে সহায়তা করার জন্য পেয়ে গেল, কিন্তু দেখা যায় যে সে বেশি দিন হয়তো থাকতে পারে না, হয়তো কোনো কারণে, কোনো না কোনো কারণে হয়তো বাধা চলে আসছে, হয়তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, হয়তো বা রোগের মধ্যে পড়ে যাচ্ছে। এই ঘটনা কিন্তু অনেক সময় ঘটতে দেখা গেছে। আবার দেখা যায় যে দশম ঘরে মঙ্গল আর তৃতীয় ঘরে কোনো শত্রু গ্রহ বা কোনো বন্ধু গ্রহ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল বলহীন হয়ে যায়, শক্তিহীন হয়ে যায়। কারণ তৃতীয় ঘর কী দেয়? পরাক্রম দেয়, সাহস দেয়, বন্ধুবান্ধব দেয়। এবং সেক্ষেত্রে তৃতীয় ঘরে যে বসবে, সে যদি বুধের শত্রু হয়, তাহলে সে সব কিছু ঠিকভাবে ভাবতেই পারবে না, সঠিক সিদ্ধান্ত নিতেই পারবে না। আর মঙ্গলের যদি শত্রু হয়, মঙ্গলকে কাজ করতেই দেবে না, বিভিন্নভাবে কাজে বাধা তৈরি হবে। যদি দশমে মঙ্গল আর অষ্টমে মঙ্গলের কোনো শত্রু গ্রহ থাকে, তাহলে তাদের মধ্যে একটা নীচ মানসিকতা তৈরি হয়, সেও কোনো সঠিক ডিসিশন নিতে পারে না, কোনো কাজ সঠিকভাবে করতে পারে না। আবার যদি দ্বাদশ ঘরে শত্রু গ্রহ বসে থাকে, তাহলে সে তার স্বপ্ন বা সুখ নিয়ে এতই ব্যস্ত থাকে, মানে এমন হয় না যে কোনো ব্যক্তি তার বিশেষ কোনো কাজ পড়েছে, অথচ সে হয়তো কোনো খেলা নিয়ে ব্যস্ত, হয়তো তাস খেলছে বা দাবা খেলছে বা টিভিতে কোনো অনুষ্ঠান দেখছে, তাকে বলা সত্ত্বেও সে কিন্তু সেই কাজের ব্যাপারে কোনো পদক্ষেপ করছে না। তো এই ধরনের যে মানসিকতা কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে কিন্তু দেখা যায়, এটা কিন্তু এই কারণে হয়। তাই মঙ্গল তখনই ভালো ফল দেয় যদি তৃতীয় ঘরে, পঞ্চম ঘরে এবং দ্বাদশ ঘরে কোনো গ্রহ না থাকে। মঙ্গল একা একা কাজ করতে ভালোবাসে। যদি মঙ্গলের সাথে অন্য কোনো গ্রহ বসে থাকে, তাহলে কিন্তু সেই গ্রহকে মঙ্গল কোনো কাজ করতে দেয় না,
মানে মঙ্গল নিজেই কিন্তু মালিক সেজে যায়, মানে তার অধীনে সেই গ্রহকে কিন্তু কাজ করতে হয়। এটা কিন্তু মঙ্গলের স্বভাব। একমাত্র মঙ্গল চতুর্থে যদি রবির সাথে থাকে পূর্ণ বলশালী হয়। প্রথমেই আলোচনা করলাম যে লগ্নকে মজবুত হতে হবে, লগ্নকে বলশালী হতে হবে। লগ্ন যদি বলশালী হয়, লগ্ন যদি শক্তিশালী হয়, তাহলেই একজন মানুষ তার ব্যক্তিত্ব, তার কেরিয়ার, তার সব কিছু চিন্তা ভাবনা, তার শরীর, তার গঠন, মানে তার লুকিং, সব কিছু কিন্তু এই লগ্ন থেকেই কিন্তু আমরা বিচার করে থাকি। তাই লগ্নকে শক্তিশালী করতে গেলে কি করতে হবে? লগ্নকে শক্তিশালী করতে গেলে রবিকে পাওয়ারফুল করতে হবে। রবিকে পাওয়ারফুল করতে গেলে এর আগের যে ভিডিওগুলো করেছি সেখানে বলেছি যে সকালে ঘুম থেকে উঠে রবি অর্থাৎ সূর্য যখন উদয় হবে তখন সূর্যের অর্ঘ্যদান, সূর্যের প্রণাম, বা সূর্যের যে মন্ত্র হাং রিং হোং সা সূর্যায় নমঃ, সেই মন্ত্র জপ, এবং মঙ্গলকে পাওয়ারফুল করতে হবে। মঙ্গলের ক্ষেত্রে হনুমান চালিসা করতে হবে, মা চণ্ডীর জপ করতে হবে, বা মঙ্গলের যে মন্ত্র আছে ওম ক্রাং ক্রিং ক্রুম স ভৌমায় নমঃ, এই মন্ত্র জপ করতে হবে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে যদি নবগ্রহের হোম করা যায়, নবগ্রহের যজ্ঞ করা যায়, তাহলে কিন্তু 9টা গ্রহই কিন্তু তুষ্ট হয়ে যায়। যদি 9টা গ্রহ কারোর দুর্বল থাকে, কারণ কোনো মানুষের ক্ষেত্রে সব গ্রহ তো সমান বলশালী হবে না, সব গ্রহ তো ভালো জায়গায় থাকবে না। কিছু গ্রহ সবসময় বন্ধু গ্রহ হবে, কিছু গ্রহ সবসময় শত্রু গ্রহ হবে। কিন্তু আপনি যদি নিয়মিত নবগ্রহের যজ্ঞ করেন তাহলে কিন্তু সব গ্রহই কিন্তু তুষ্ট হবে। যজ্ঞ কি? যজ্ঞ মানে হচ্ছে খাবার দেওয়া। আমরা যদি কোনো প্রাণীকে খাবার দিই তাহলে দেখবেন যে ধীরে ধীরে সে আপনার বশীভূত হয়ে যায়। তো যজ্ঞের মাধ্যমে আমরা কি করি? যজ্ঞের মাধ্যমে আমরা ভগবানকে খাবার দিই। তো নবগ্রহ যজ্ঞ মানে 9টা গ্রহকে আমরা খাবার দান করছি। যখন আমরা বলবো ওং হাং রিং হোং স সূর্যায় স্বাহা, তার মানে হচ্ছে তাকে আমি খাবার দিচ্ছি। তো খাবার দিলে সে কিন্তু আপনার প্রতি তুষ্ট হবে, তখন আপনার প্রতি কাজ করবে। তাই যে কোনো গ্রহকে মানে বলশালী করা, শক্তিশালী করার একমাত্র সব থেকে সহজ উপায় হচ্ছে হোম করা বা যজ্ঞ করা। এছাড়াও ছোট ছোট কিছু টোটকা আছে, যেমন মঙ্গলের ক্ষেত্রে যদি মিষ্টান্ন দান করা হয়, বিশেষ করে মানে কোনো মন্দিরে গিয়ে যদি মিষ্টান্ন দান করা হয় তাহলে মঙ্গলের দোষ কেটে যায়। আর হাতের কবজিতে যদি লাল হলুদ সুতো অনেককে বাঁধতে দেখা যায়, এরও কিন্তু একটা কারণ আছে। কারণ দেখবেন বিয়ের সময় কিন্তু হাতে সুতো বাঁধা হয়, তার কারণ কি বিপদ থেকে রক্ষা করে। তো হাতে লাল হলুদ সুতো বাঁধলেও কিন্তু একটা মানে মঙ্গল পাওয়ারফুল থাকে, মঙ্গল শক্তিশালী থাকে। লগ্নের পূর্ণ ফল পেতে গেলে রবি মঙ্গলকে আপনাকে পাওয়ারফুল করতে হবে। তো লগ্ন নিয়ে আমাদের যে আলোচনা সেটা করলাম। যাদের আমার এই আলোচনা ভালো লাগে তারা অবশ্যই আমাকে লাইক করবেন। আমি প্রতিদিন রোজ কোনো না কোনো বিষয় নিয়ে আমি চেষ্টা করি কিছু আলোচনা করার, বা কারেন্ট বিষয়ে যদি কোনো ইনফরমেশন থাকে সেইটা নিয়েও কিন্তু আমি ভিডিও করি। যারা আমার প্রত্যেকটা ভিডিও নিয়মিত পেতে চান অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন।